পাঠ করছি সানাদের লেখা গল্প তাসের ঘর। বাড়িটা দেখে খুব ভালো লেগেছিল সুচন্দ্রার, কিন্তু ঢুকতে গিয়ে কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো। মনটা এমন অকারণে ছটফট করে উঠল কেন কে জানে। এ সময় কি এরকম হয়? সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছে তমনাস, সাথে সাথে ট্রান্সফার লেটারও মিলেছে। কলকাতার মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না, যদিও শিলিগুড়ি খুব একটা দূর নয়, তবুও এ সময় সুচন্দ্রাকে একলা নিউ আলিপুরের ফ্ল্যাটে রেখে আসা যায় না। তমনাসের শাশুড়িমা সুমেধা সেন অবশ্য অনেকবার করে বলেছিলেন সুচন্দ্রাকে তার কাছে রেখে যেতে। নিমরাজি হয়েছিল তমনাসও, কিন্তু সুচন্দ্রাই বেঁকে বসল, সে কিছুতেই তমনাসকে ছেড়ে থাকবে না। সুতরাং সুচন্দ্রাকে সঙ্গে নিয়েই শিলিগুড়ির হাকিমপুরের এই ভাড়া বাড়িটাতে এলো তমনাস। বাড়িটা দোতলা, একতলার দুটো ঘর, বসার ঘর, রান্নাঘর, বাথরুম। দোতলাতেও তাই। এর সাথে বোনাস সিঁড়ি দিয়ে উঠবার পথে 1.5 তলা একটা ছোট্ট সুন্দর ঘর। এত বড় বাড়ি ভাড়া নেওয়ার কি দরকার ছিল? এর একটা তলা হলেই তো আমাদের হয়ে যেত। খুশি খুশি মনে তমনাসকে জিজ্ঞেস করলো সুচন্দ্রা, পেয়ে গেলাম সস্তায়, বেশ হাত পা ছড়িয়ে প্রেম করব তোমার সাথে। সবে বছরখানেকের বিয়ে। তমনাসের মুখে প্রেমের কথা শুনে কপট বিরক্তিতে সুচন্দ্রা শুধু বলে, ধ্যাত, পরশু এ বাড়িতে এসেছে ওরা, আজ ভোরে এই প্রথম ছাদে উঠল সুচন্দ্রা, আস্তে আস্তে এক পা করে। প্রথম মা হওয়ার অনুভূতিগুলোর মধ্যে আনন্দ আর ভয় মিলেমিশে থাকে। নিজেকে ঠিক রাখার ভয়, তার থেকেও বেশি যে আসছে তাকে ঠিক রাখার ভয়। সবে 3 মাস সুচন্দ্রার, এখনও খুঁটিয়ে না দেখলে চট করে বোঝা যায় না, কিন্তু শরীরে অসম্ভব ক্লান্তি, থেকে থেকে গা গুলোয়, বমি পায়। ছাদটা বেশ বড়, এখনও ঠিকমতো পরিষ্কার করা হয়নি বলে জায়গায় জায়গায় নোংরা জঞ্জাল। এগোতে গিয়ে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল সুচন্দ্রা। ছাদের পাঁচিলের গায়ে এটা কি? কুলঙ্গি? ছাদে কি কুলঙ্গি থাকে? ভিতরে বহু পুরনো সিঁদুরের ছোপ। কি থাকতো এই কুলঙ্গিতে? হঠাৎ সুচন্দ্রার মনে হলো এই কুলঙ্গিটা তো এখানেই থাকার কথা। সে জানে এখানে একটা কুলঙ্গি আছে। সাথে সাথে এও মনে হলো এখনই ওই ছাদের পাঁচিলে উঠে ঝাঁপিয়ে পড়লে কেমন হয়। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তমনাসের ডাকে সম্বিত ফিরল সুচন্দ্রার। বুকটা ধড়াস করে উঠল। এমন অলক্ষণে কথা কি করে ভাবছিল সে? তুমি পুলিশে চাকরি করো, বাড়ি ভাড়া নেওয়ার আগে খোঁজ খবর নাওনি? পাশের বাড়ির মাসিমার সাথে আলাপ করে কাজের লোকের খোঁজ করতে এসেছিল তমনাস। ওর হাতে চায়ের কাপ ধরিয়ে ষাটোর্ধ মাসিমা পান চিবুতে চিবুতে করলো প্রশ্নগুলো। কি খোঁজ নিতে বলছেন মাসিমা? এ বাড়িতে 21 বছর আগে একটা মার্ডার হয়েছিল আমি জানি। জানো? জেনে শুনে পোয়াতি বউ নিয়ে কেউ এখানে থাকতে আসে? কেন, অসুবিধা কোথায়? মার্ডার হয়েছিল, অপরাধও ধরা পড়েছে, শাস্তিও হয়েছে, এর সঙ্গে বাড়ির কি সম্পর্ক? তমনাসের দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল মাসিমা, তারপর কেটে কেটে বলল, অপরাধীকে তা জানো? মা তার 6 বছরের মেয়েকে নিজে হাতে বলি দিয়েছিল, তা জানো? অভিশাপ, অভিশাপ, অভিশাপ লেগে আছে এ বাড়িতে। যে মা নিজে নিজের মেয়েকে, শুনেছি জেলে সে নিজেও মরেছে। অভিশাপ ছাড়া আর কি? বউয়ের এই অবস্থায় এখানে কেউ থাকে? আমি ওসব মানি টানি না, বলল তমনাস। শুনেছি সেই মহিলা, কি যেন নাম, দময়ন্তী আচার্য, কী সব তন্ত্র সাধনা টাধনা করতেন, সেই করতে গিয়ে মেয়েকে বলি দিয়েছে। অল বোগাস, অশিক্ষিতদের ব্যাপার স্যাপার সব। দময়ন্তী আচার্য জেল কাস্টডিতে নর্মাল হার্ট অ্যাটাকে মারা গেছেন, এর সাথে অভিশাপের কি সম্পর্ক? থাক, ওসব থাক। আপনার কাছে এসেছিলাম যদি একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে পারেন। থমথমে মুখে গোঁজ হয়ে রইল মাসিমা। দেখি, চেষ্টা করব। সুরেলা শব্দে ঘুম ভাঙল সুচন্দ্রার। চোখ মেলে দেখল চারপাশে চাপচাপ অন্ধকার। প্রথমটা যেন ঠাউর করতে পারল না, ও কোথায় আছে, এমন অন্ধকার কেন? তারপর মনে পড়ল দুপুরে শরীরটা খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিল অবেলায়, সন্ধ্যা গভীর হয়ে গেছে বলে এমন অন্ধকার। কিন্তু সুরটা ভেসে আসছে কোথা থেকে? সুরটা চেনা, শব্দগুলো সুর করে রাইমস পড়ছে কোনো শিশু। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এখানে বাচ্চা আসবে কোথা থেকে? ঠিক কাজের বউটা সেই কখন কাজ করে চলে গেছে, আর তো কেউ নেই বাড়িতে। তবে কি তমনাস অফিস থেকে ফিরে এসেছে? ও সঙ্গে করে নিয়ে এসেছে কাউকে, নাকি দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে কেউ?
উঠে সুইচ বোর্ডে সুইচ অন করলো সুচন্দ্রা। আলো জ্বলল না। পাওয়ার কাট? যা, কি হবে এখন? এমন অন্ধকারে কেমন একটা দম বন্ধ লাগছে। আর ওই সুরটাও তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। হাতড়ে হাতড়ে মোবাইলটা খুঁজে পেল। মোবাইলের সরু টর্চের হলুদ আলো কেমন একটা আলো আঁধারে সৃষ্টি করলো ঘরময়। একতলার ঘরে শুয়েছিল সুচন্দ্রা। দরজা খুলে বসবার ঘরে এসে বুঝতে পারল সুরটা আসছে 1.5 তলার ছোট্ট ঘরটা থেকে। ও ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে গেছে, মৃদু আলো রেখা দেখা যাচ্ছে সেখান থেকে। এক পা করে সিঁড়ির কাছে এগিয়ে এলো সুচন্দ্রা। সুরটা জোরালো এখন। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সুরের সাথে সাথে নিজের বুকের শব্দ শুনতে পারছে সে। দরজাটা আলতো করে ঠেলতেই খুলে গেল। ভিতরে একটা বিরাট দোলনা। এই দোলনাটা এলো কোথা থেকে? দুলছে দোলনাটা। ক্রমশ দোলনার উপরে স্পষ্ট একটি শিশুর অবয়ব। একটি ফ্রক পরা মেয়ে গাইছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। সুচন্দ্রার এখনও মনে হচ্ছে এ দোলনাটা এখানেই ছিল চিরকাল। এই মেয়েটাও ছিল বরাবর। এটাই তো হয়ে আসছে। দোলনাটা দুলছে জোরে, আরও জোরে। মেয়েটা গেয়ে চলেছে হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এত জোরে দুলছে দোলনাটা। মাথাটা ঘুরছে সুচন্দ্রার। ঘুরছে, পৃথিবীটা ঘুরছে। আপ অ্যাবাভ দ্য ওয়াল সো হাই। চারপাশ অন্ধকার হয়ে আসছে ক্রমশ। চোখটা বুজে আসতে আসতেও শুনতে পেল সুচন্দ্রা লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। মাথাটা ব্যথা করছে তমনাসের। মাথাটার দোষ কি? আজ কয়েকদিন যে দুশ্চিন্তা নিয়ে কাটিয়েছে সে। 2 দিন আগে অফিস থেকে ফিরে দেখে দোতলার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে সুচন্দ্রা। ওহ, কি ভয়টা না পেয়েছিল সেদিন। আর তারপর থেকে মাঝে মাঝে ভয় পাচ্ছে সুচন্দ্রা। একা থাকতেই চাইছে না। এদিকে রাত দিনে থাকার একটা লোক পাওয়া গেল না তো গেলই না। আচ্ছা, এই বাড়িটা ভাড়া নেওয়াটা কি ভুল হলো? আজ অবশ্য অনেকটা নিশ্চিন্ত হওয়া গেছে। সুচন্দ্রার মা আজ সকালে ট্রেনে চলে এসেছেন। এসেই অবশ্য এমন বাড়ি ভাড়া নেওয়ার অপরাধে মিষ্টি করে করার ডোজ দিয়েছেন জামাইকে। তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি পাল্টানোর অর্ডার জারি হয়েছে। তবে মজার ব্যাপার হলো বাড়ি পাল্টানোর ব্যাপারে বাদ সাধছে সুচন্দ্রায়। কোঁ ধরে বসে আছে এ বাড়ি থেকে সে কিছুতেই যাবে না। সুচন্দ্রার বায়না শুনে সুমেধা সেন যেন মুখের অবস্থাটা যা হয়েছিল সেটা মনে করে এখন হাসি পাচ্ছে তমনাসের। হঠাৎ ওর মনে হলো ওর বাড়ির এই মার্ডার কেসটা তো ও থানার আন্ডারেই থাকার কথা। কেস ফাইলটা পড়লে কেমন হয়? যদিও জলের মতো সোজা কেস। দময়ন্তী আচার্য তন্ত্র সাধনা করতে গিয়ে নিজের মেয়েকে বলি দিয়ে নিজেই থানায় এসে সারেন্ডার করেছিল। মুহূর্তে মেরুদণ্ড টানটান হয়ে গেল তমনাসের। তন্ত্র সাধনা করতে গিয়ে যদি বলি দিতে হলো, তবে অন্য কারণ নয় কেন? আর যদি বলি দিলই, তবে সাধনা সম্পূর্ণ না করে থানায় এসে ধরা দিল কেন? আজ শরীরটা ভালো নেই সুচন্দ্রার। রাতে ভাত খাওয়ার পর বমি হয়ে গেল। খালি পেটে থাকা ঠিক নয় বলে মা আজ আবার জোর করে দুধ কমপ্লেক্স খাওয়ালো। ইয়াক, সেই থেকে গা গুলোচ্ছে আর শরীর আনচান করছে। ঘুম আসছে না কিছুতেই। পাশে ঘুমিয়ে কাঁদা তমনাস। বুকের ওপর থেকে তমনাসের হাতটা সরিয়ে উঠে বসলো সুচন্দ্রা। ঠিক তখনই ওর মনে হলো মা ডাকছে। অনেক দূর থেকে যেন ডাকছে মা। আস্তে আস্তে উঠে ঘরের বাইরে এলো সুচন্দ্রা। বসবার ঘরে নাইট ল্যাম্পের মৃদু আলোয় দেখল সিঁড়ির উপর মা দাঁড়িয়ে। হাতের ইশারায় মা ডাকছে। কেমন একটা ঘোর ঘোর লাগলো সুচন্দ্রার। আস্তে আস্তে সিঁড়ির কাছে এলো। মা এখন কয়েকটা সিঁড়ি ওপরে, ওকে ডাকছে। ওপরে উঠতে উঠতে বলছে, কোথায় যাচ্ছ সুচন্দ্রা? পিছন থেকে পুরুষালী গলায় জিজ্ঞেস করলো কেউ। কে তা জানে না সুচন্দ্রা। মায়ের কাছে, মা ডাকছে। কোথায় তোমার মা? আবারও প্রশ্ন এলো। গলাটা চেনা চেনা যেন। সিঁড়ির উপর, দেখতে পাচ্ছ না? সিঁড়ির উপর? কোথায়? এত কেন প্রশ্ন করছো? কত দূর থেকে যেন প্রশ্নের পর প্রশ্ন। বিরক্ত লাগছে সুচন্দ্রার। দেখছো না মা ডাকছে আমায়? কেন বিরক্ত করছো? ছাদে যাব আমি, পুজো হবে আমার। ছাদে কুলুঙ্গিতে কাটারি আছে, কাটারি। কী সব বাজে কথা বলছো? সুচন্দ্রা দেখলো অনেকটা ধোঁয়া ধোঁয়া রাস্তা পেরিয়ে এসে একটা লোক জাপটে ধরল ওকে। লোকটা চেনা, খুব চেনা, কিন্তু ভালো করে চিনবার আগে গা গুলিয়ে হুড়হুড় করে বমি হয়ে গেল ওর। এ বাড়ি তার এক মুহূর্তও নয়। আজই অন্য বাড়ির ব্যবস্থা করো তমনাস। বসবার ঘরে সোফায় বসে সুমেধা সেন রীতিমতো আদেশ করলেন জামাইকে। মৃদু হাসার চেষ্টা করল তমনাস। আপনিও কি ওসব ভূতটুতে বিশ্বাস করছেন? তুমি এত এঁড়ে তক্ক করছো কেন?
একটা মেয়েকে 6 বছর বয়সে বলি দেওয়া হয়েছিল। কি ডাইনি মা তাই ভাবছি। গতকাল রাতে আমার সূচি একা একা সিঁড়ি দিয়ে উঠছিল কেন? কিছু বুঝতে পারছো তুমি? তুমি যদি কাল না আটকাতে ওকে, তাহলে কি হতো ভেবে দেখেছো? সুচন্দ্রা কিন্তু বলছিল ওর মা ডাকছে ওকে। আমি ডেকেছি? কি বলতে চাইছো তুমি? শাশুড়ির সামনে সোজা হয়ে বসলো তমনাশ। আমি বলতে চাইছি সমস্যাটা সুচন্দ্রার মাথায়, বাড়ি পাল্টে কিছু হবে না। আমি একজন ভালো সাইকিয়াট্রিস্টের সন্ধান পেয়েছি, ডক্টর আদিত্য বর্মন। ওর কাছেই নিয়ে যাব সুচন্দ্রাকে। তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে পাগল? সূচি পাগল? ফোঁস করে উঠল সুমেধা সেন। ঠিক তখনই বসবার ঘরে দরজায় এসে দাঁড়ালো সুচন্দ্রা। ফিসফিস করে অথচ স্পষ্ট বলল, আদিত্য আঙ্কেল, আমি যাব, আমি যাব। তমনাশকে দেখে বেশ ঘাবড়ে গেলেন পাশের বাড়ির মাসিমা। কি হয়েছে বাবা? তোমার বউ ভালো তো? সে আছে একরকম। আমি কিন্তু আপনার কাছে অন্য দরকারে এসেছি। কি দরকার? আপনা হতে একটা দীর্ঘশ্বাস নেমে এলো তমনাশের বুক চিরে। মাসিমা, দময়ন্তী আচার্যের সাথে আপনার আলাপ ছিল? কেমন মহিলা ছিলেন? ভীষণ ঠেকারে ছিল। কিসের এত অহংকার ছিল কে জানে। পাড়ার কারোর সাথে মেলামেশা করতো না, শুধু ওইসব পুজো আচ্চা, এ মন্দির সে ঠাকুর করে বেড়াতো। ওনার কেস ফাইল থেকে জানতে পারলাম উনি উইডো ছিলেন। অন্য কোনো আত্মীয় স্বজন এখানে আসতো না। কোশমিন কালেও কাউকে দেখিনি, শুধু একজন পাগলের ডাক্তার আসতো মাঝে মাঝে। আদিত্য বর্মন? একটু চিন্তা করলেন মাসিমা। হ্যাঁ, বোধহয় বর্মনই শুনেছিলাম যেন। দময়ন্তীর কেস ফাইল থেকে নামটা পেয়েছি। ভদ্রমহিলা ডিপ্রেশনে ভুগছিলেন। আচ্ছা, মেয়ে স্কুলে পড়তো না? না না, সেসবের বালাই বুলাই ছিল না। মেয়েরা বেরোতোই না বাড়ি থেকে। মাসিমা চোখের দিকে সোজা তাকালো তমনাশ। মেয়েরা? দময়ন্তী আচার্যের 2 মেয়ে, তাই তো? অথচ গতকাল ওর কেস ফাইলটা পড়ার আগে অবধি জানতামই না। হ্যাঁ, 2 মেয়েই তো। বড়জনকে মেরেছিল দময়ন্তী। ছোট মেয়ের বয়স কত ছিল? এই 4 বছর হবে। সেই মেয়ের কোনো খবর জানেন? না বাপু, তা বলতে পারবো না। যতদূর মনে পড়ছে ওই ডাক্তারই নিয়ে গিয়েছিল। ধন্যবাদ মাসিমা, আজ আসি। সুচন্দ্রা কেমন চুপচাপ হয়ে গেছে, সবসময় অন্যমনস্ক থাকে। থেকে থেকে চমকে ওঠে, কি যেন ভাবে সারাক্ষণ। আজ ডক্টর আদিত্য বর্মনের চেম্বারে খুব খুশি মনে এসেছিল সুচন্দ্রা। আদিত্য বর্মনকে দেখে প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইল হতবাক হয়ে। তারপর অবশ্য ওর সাথে কথা বলল, সব প্রশ্নের উত্তরও দিল ঠিকঠাক। সুচন্দ্রার সাথে কথা বলার পর সুচন্দ্রা আর ওর মাকে বাইরে বসতে বলে তমনাশের সঙ্গে কথা শুরু করলো ডক্টর বর্মন। দেখুন তমনাশবাবু, এ সময় মেয়েদের মনে এরকম চেঞ্জেস আসে। আপনার ওয়াইফ ভয় থেকে কিছু ইমাজিন করতে পারেন, আবার আপনি পারলে বাড়িটাকে পাল্টে ফেলুন। সোজা হয়ে বসল তমনাশ। আপনিও ভূতে বিশ্বাস করেন? আপনি বুঝতে পারছেন না? দেখুন, ভূতে আমিও বিশ্বাস করি না, কিন্তু কিন্তু কি? ওই বাড়িতে একসময় আমার যাতায়াত ছিল। দময়ন্তী আমার পেশেন্ট ছিল। আশ্চর্যের বিষয় কি জানেন? যে ঘরে সুচন্দ্রার দোলনা দেখেছে, ওই ঘরটা ছিল দিয়া আর রিয়া, মানে দময়ন্তীর মেয়েদের খেলার ঘর। আর ওই ঘরে সত্যি সত্যি ওই রকম একটা দোলনা ছিল। এত বড় একজন ডাক্তার ভূতের গল্প শোনাচ্ছে? প্রাণপণে নিজের হাসি গোপন করল তমনাশ। বেশ, আমি ধরে নিলাম ওই বাড়িতে একটা বাচ্চা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে আমাকে বা আমার শাশুড়ি মাকে দেখা না দিয়ে বেছে বেছে আমার বউকেই ধরা দিচ্ছে এবং কবজা করতে চাইছে। কিন্তু তার একটা কারণ থাকবে তো। ভূতেরও তো বলা থাকতে পারে কিছু। আচ্ছা ডক্টর, আপনাকে কি আমি কয়েকটা প্রশ্ন করতে পারি? জেরা? না না, নিছক কৌতূহল। বলুন, দময়ন্তী আচার্যের কী ধরনের মানসিক সমস্যা ছিল? দময়ন্তী ডিপ্রেশনের পেশেন্ট ছিল। ওর হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সেটা আরও বেড়ে যায়। বিভিন্ন রকম ফোবিয়াও ছিল। এই যেমন ধরো, অ্যাক্সিডেন্টের ভয়ে ওর মেয়েদেরও বাড়ি থেকে বেরোতে দিত না। স্কুলও ছাড়িয়ে দিয়েছিল এই কারণে। স্কুল ছাড়িয়ে দিয়ে মেয়েদের তন্ত্র সাধনা করাতেন? বেশ অবাক হয়ে প্রশ্ন করল তমনাশ। দময়ন্তী তন্ত্র সাধনা করতো কিনা জানা নেই আমার, কিন্তু পূজা পাঠ করতো। ওর মেয়েদের যাতে কোনো বিপদ আপদ না হয় সেজন্য উপোস টুপোস করতো। বিষয়টা কেমন পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না ডক্টর? যে মা তার মেয়েদের জন্য এতটা ওরিড, সেই মা কি মেয়েকে খুন করতে পারে? না, পারে না।
এই কথাটা আমারও বহুবার মনে হয়েছে তমনাশবাবু, কিন্তু দময়ন্তী যখন নিজেই স্বীকার করছে বারবার, তখন কি বলার থাকতে পারে? আচ্ছা ডক্টর বর্মন, দময়ন্তীর ছোট মেয়ে এখন কোথায় জানেন কি? এখন সঠিক কোথায় তা জানি না। দময়ন্তী ধরা দেওয়ার পর পুলিশের তরফ থেকে ওকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমার খুব খারাপ লাগছিল দিয়ার জন্য। ওইটুকু একটা মেয়ে, একই সাথে মা আর দিদিকে হারিয়ে রীতিমতো শকড। আমি আইনি পারমিশন নিয়ে ওকে কিছুদিন আমার কাছে এনে রাখি। তারপর প্রাথমিক শকটা কেটে গেলে ওকে এখানকারই একটা হোমে নিয়ে যাওয়া হয় প্রশাসন থেকে। একটু থামেন ডক্টর বর্মন, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করেন। আমি কিন্তু যোগাযোগ রাখতাম দিয়ার সাথে। জেলে যাওয়ার মাস 6 মধ্যে দময়ন্তী হার্ট অ্যাটাক করে মারা গেলে দিয়াকে কলকাতার হোমে ট্রান্সফার করা হয়। ওখানেও গিয়েছি আমি। একবার দিয়াকে দেখতে গিয়ে জানতে পারলাম একটি পরিবার দত্তক নিয়েছে ওকে। এরপর আর দিয়ার সাথে আমার যোগাযোগ হয়নি। ডক্টর, আমাকে একটু হেল্প করবেন? কলকাতার কোন হোমে দিয়া থাকতো একটু জানাবেন? আসলে আমি পেশায় একজন পুলিশ, তো বুঝতেই পারছেন, সব বিষয়ে তদন্ত করা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তমনাশের উপর খুব অভিমান হয়েছে সুচন্দ্রার। কলকাতায় কি কাজ আছে বলে গতকাল সকালে বেরিয়ে গেছে তমনাশ, ফিরবে আগামীকাল। এদিকে সুচন্দ্রার যে শরীরটা ভালো নেই সে খেয়াল আছে ওর? আজকাল চোখের সামনে সিনেমার মতো কেমন সব দৃশ্য দেখতে পায় সুচন্দ্রা। দৃশ্যগুলো চেনা চেনা, আবার যেন চেনা নয়। দিনটা তবু কেমন ঘুম ঘুমভাবে কেটে যায়, কাটতে চায় না এই রাতটা। আজ রাতের খাওয়া হয়ে গেছে অনেক আগে, চট করে ঘুমটাও এসে গিয়েছিল। কিন্তু ঘুমাতে পারছে না সুচন্দ্রা, কেমন খিদে খিদে পাচ্ছে। না, কিছু একটু খেতেই হবে। পাশে মা ঘুমাচ্ছে, ঘুমাক। কোনো শব্দ না করে বিছানা ছেড়ে উঠে পড়ে সুচন্দ্রা। রান্নাঘরের দিকে এগোতে বাচ্চা মেয়েটিকে দেখতে পেল। সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে মেয়েটা, ওকে ডাকলো, যেন বলতে চাইল, খেলবি? কতদিন ওর সাথে খেলেনি সুচন্দ্রা, আজ খেলতে ইচ্ছে করছে। সব ভুলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। মেয়েটা আগে আগে লাফিয়ে লাফিয়ে উঠছে, সুচন্দ্রা পিছন পিছন আস্তে আস্তে। একতলা থেকে দোতলা, দোতলায় উঠে পিছন ফিরে একবার ফিক করে হাসলো মেয়েটা। আবারও উঠতে শুরু করলো 3তলা ছাদের দিকে। যেন অনন্তকাল ধরে সিঁড়ি ভাঙছে সুচন্দ্রা, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। তবু সিঁড়ি আর শেষ হচ্ছে না। অতি কষ্টে শেষ পর্যন্ত ছাদে উঠল সে। আজকে পূর্ণিমা, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ছাদ, কিন্তু মেয়েটা কই? চারিপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সুচন্দ্রা। ওর বুকের মধ্যে একটানা ঢিপ 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 শোনা যাচ্ছে শুধু। তখনই শাঁখ বাজল। চমকে তাকালো সুচন্দ্রা। কুলুঙ্গির সামনে বসে শাঁখ বাজাচ্ছে ও কে? মা? কিন্তু কিন্তু মা ডাকছে, অনেক দূর থেকে যেন ডাকছে। আয় দিয়া, ফাঁড়া কাটাতে হবে। সুচন্দ্রা জানে ফাঁড়া কাটানোর জন্যই ছাদে এসে এই কুলুঙ্গিটা করিয়েছে মা। বাধ্য মেয়ের মতো এগিয়ে আসে সুচন্দ্রা, মায়ের সামনে বসে। পাশে কে? দিদি? হ্যাঁ, দিদি। কুলুঙ্গি থেকে কাটারি বের করছে মা, রোজই বের করে। মা কালীর পায়ে ছোঁয়ানো এই কাটারি ওদের মাথায় বুকে ছুঁয়ে দিয়ে সমস্ত ফাঁড়া কাটিয়ে দেয়। আজ কিন্তু এই কাটারি নিয়ে খেলার ইচ্ছে হলো সুচন্দ্রার। মায়ের হাত থেকে টেনে নিতে গেল সে। ছাড় ছাড় দিয়া, লেগে যাবে। দিয়া শুনছে না, শুনছে না, টানছে শুধু। টানতে টানতে হাতটা পিছলে গেল যেন। রক্ত, রক্ত, রক্তে ভেসে যাচ্ছে দিদি। সুচি, কোথায় তুই? একরাশ ধোঁয়ার ওপার থেকে ডাকলো কেউ। সুচিকে? আমি সুচি নই, সুচন্দ্রা নই, আমি দিয়া, দিয়া আচার্য। আমার হাত থেকে কাটারি পিছলে লেগে গেছে দিদির গলায়। চুপ, মা কাউকে বলতে বারণ করেছে। বলবে না কিন্তু। আপনি যে সুচন্দ্রাকে দত্তক নিয়েছিলেন এ কথাটা বিয়ের সময় আমাকে জানাতেই পারতেন শাশুড়ি মা। কথা হচ্ছিল পরদিন সকালে তমনাশের বসবার ঘরে বসে। ডক্টর বর্মনকে সঙ্গে নিয়ে একটু আগে ফিরেছে তমনাশ। চায়ের কাপ নিয়ে বেশ জুত করে বসে সুমেধা সেনকে বলল সে, তাতে আপনার প্রতি শ্রদ্ধা আমার বাড়তবই কমতো না। গতকাল কলকাতা গিয়েছিলাম কেন জানেন? হোম থেকে দিয়া আচার্যকে কে অ্যাডাপ্ট নিয়েছেন সেটা জানতে। দেখলাম আপনার আর আমার শ্বশুরমশাইয়ের নাম লেখা। কি আশ্চর্য, তাই না? চোখটা ভালো করে মুছে জামাইয়ের দিকে তাকালেন সুমেধা। আমাকে হোম থেকে সুচির অতীত সম্পর্কে কিচ্ছু জানানো হয়নি, শুধু এর নামটা জানতাম, দিয়া আচার্য, ব্যাস। আমাকে তুমি ক্ষমা করো তমনাশ। আর একটা কথা,
রিয়া আচার্য মানে দময়ন্তীর বড় মেয়েকে দময়ন্তী খুন করেনি। ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্ট। হোয়াট? একসাথে চিৎকার করে উঠল তমনাশ আর ডক্টর বর্মন। আমি ঠিকই বলছি। কাল রাতে যখন ঘোরের মধ্যে ছাদে উঠে গিয়েছিল সূচি, আমি পিছু পিছু গিয়ে যা শুনলাম তার মানে দাঁড়ায় কাটারি নিয়ে টানাটানি করছিল দিয়া। ওর হাত পিছলেও ওটা রিয়ার গলায় লেগে যায়। ও মাই গড! উঠে দাঁড়ালেন ডক্টর বর্মন। এ কথাটা যদি দময়ন্তী আমাকেও একবার বলতো, ও নিশ্চয়ই ভেবেছিল দিয়ার জেল হবে, সেই জন্যই খুনের দায় নিজের কাঁধে নিল। ফুঁপিয়ে কেঁদে উঠলেন সুমেধা। কুমাতা তো নয় কভুজে। কিন্তু সূচি তো কোনোদিনও ছোটোবেলায় এসব কথা বলেনি ডাক্তারবাবু। একটা বিরাট শক পেয়েছিল দিয়া, প্রথমে আমার কাছ থেকে, তারপর হোমের জীবনে সেই যন্ত্রণাটা ভুলতে শুরু করে ও। আসলে আমরা আমাদের খারাপ স্মৃতিগুলো ভুলতে চাই, তাই ভুলেও যাই। তাছাড়া অত ছোটোবেলার স্মৃতি ভুলে যাওয়াটাও সহজ। সুন্দর জীবন পেয়ে সুচন্দ্রাও সব ভুলতে চেয়েছে, কিন্তু একেবারে ভোলা যায় না। সময়ের পলির তলায় মানুষের অবচেতনে সব থেকে যায়। একটু থেমে তমনাশের পিঠ চাপড়ে দেয় ডক্টর। ইউ আর রাইট ইয়ং ম্যান। কোনো ভূতটুত নেই। সুচন্দ্রা যা ছবির মতো দেখতে পেত সবটাই ওর আগের স্মৃতি। এখন কি হবে ডাক্তারবাবু? সুচন্দ্রার যদি সব মনে পড়ে গিয়ে থাকে? তমনাশের কথা শেষ হওয়ার আগেই ওকে পাশের ঘর থেকে ডাকে সুচন্দ্রা। গতকাল রাতে অসম্ভব ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার পর এই সবে ঘুম ভাঙল ওর। ছুটে এ ঘরে এলো তমনাশ। কি হয়েছে সুচন্দ্রা? নড়ছে নড়ছে। পেটের উপর হাত রাখে সুচন্দ্রা। ওর চোখে মুখে খুশি উপচে পড়ছে। বিছানায় বসে বউকে বুকে টেনে নেয় তমনাশও। এই মুহূর্তে সব থেকে নিশ্চিন্ত ও। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।